সৃষ্টি সুখের অডিও পডকাস্ট পড়াশোনায় আপনাকে স্বাগত। আজকে সৃষ্টি সুখ প্রকাশিত বিপুল দাসের লেখা সুন্দরের গন্ধ থেকে অংশবিশেষ পাঠ করব। নেতাজি সম্পর্কে যা জানি, সত্যি বলতে কি আমি এখনো বিশ্বাস করি না তাইহোকু বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে। নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে যেখানে যত লেখা বেরিয়েছে সব কাটিং করে আমি একটা ফাইলে জমা করে রেখেছি। ইংরেজি, বাংলা, হিন্দি কমিশনের রিপোর্ট বিষয়ে যেখানে যা প্রকাশিত হয়েছে, আজাদ হিন্দ বাহিনীর কিছু প্রাক্তন সৈনিকের ব্যক্তিগত অভিজ্ঞতা, নেতাজিকে নিয়ে যেখানে যত পত্রিকা বেরিয়েছে, আমার কালেকশনে প্রায় সব আছে। প্রথম কমিটির দুজন সদস্য শাহনওয়াজ খান এবং এস.এন. মৈত্র যতই সিদ্ধান্তে আসুন না কেন যে 1945 সালের 18ই অগস্ট তাইহোকু বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে, আমি বিশ্বাস করিনি, এখনো করি না। আমার ধারণা এটা কোনো বড় মাপের আন্তর্জাতিক ষড়যন্ত্র। ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের জন্যে তাঁর সশস্ত্র আন্দোলনের পথ তখন অনেক দেশি বিদেশি নেতারই পছন্দ হয়নি। সমস্ত পৃথিবী জুড়ে তার নাম ছড়িয়ে পড়েছিল। তার অসম্ভব জনপ্রিয়তা তখনকার অনেক নেতারই চক্ষুশূলের কারণ হয়েছিল। যে আগুন তিনি প্রতিটি ভারতবাসীর বুকে জ্বালিয়ে দিয়েছিলেন, সবাই তাকে অবিসংবাদী নেতা হিসেবে গ্রহণ করেছিল। ওই পরিস্থিতিতে তিনি ভারতে ফিরে এলে আমাদের দেশের রাজনৈতিক ইতিহাস আজ অন্যরকম হয়ে যেত। সেখানে জল ঢেলে আগুন নিভিয়ে দেবার চক্রান্ত ছিল তাঁর মিথ্যে মৃত্যু সংবাদ রটিয়ে দেওয়া। এসব নিয়ে প্রায়শই আমার সঙ্গে অফিসে আমার সহকর্মীদের ঝগড়া হতো। ওদের যুক্তি ছিল 1897 সালে জন্মগ্রহণ করলে এখন তার বয়স অনেক আগেই 100 পেরিয়ে গেছে। যদি তিনি বেঁচেও থাকেন, ফিরে এসে 100 পার হয়ে যাওয়া একটা বুড়ো আর কি করতে পারবে? আমি অনেক কিছুই বলতে পারতাম। প্রাচীনকালে মুনি ঋষিরা কত দীর্ঘকাল বেঁচে থাকতেন। প্রাচীনকালের কথা ছেড়ে দিলাম। এই তো কিছুদিন আগেই কাশীর চলমান শিব ত্রৈলঙ্গস্বামী 280 বছর পর দেহ রাখলেন। এখনো হিমালয়ের দুর্গম গুহায় 150-200 বছরের সাধু সন্ন্যাসীর খোঁজ পাওয়া যায়। নেতাজিও সেরকম কোনো গুহায় আত্মগোপন করে আছেন কিনা কে বলতে পারে। ওদের সঙ্গে ঝগড়া করতে ইচ্ছে করে না। এমনিতেই আমি ঝুট ঝামেলা এড়িয়ে থাকতে ভালোবাসি। তাছাড়া পৃথিবীতে কত রহস্যময় ঘটনা ঘটে, সেসবের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না। এসব নিয়ে টিভিতে একটা প্রোগ্রাম হয়, সেটা আমি খুব মনোযোগ দিয়ে দেখি। একটা পত্রিকায় পড়েছিলাম তুরস্কের একটা কুয়ো থেকে মাঝে মাঝে জলের বদলে রক্ত ওঠে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন অরিজিনাল ব্লাড, আননোন গ্রুপের। বসিরহাটের একজন পীর মাসে একবার করে কালো চাদর গায়ে দিয়ে ঘন অন্ধকারে পীরখালির তেঁতুল গাছ থেকে উঠতে উঠতে বাদশাপুরের মাজারে নেমে আসেন। ফলপট্টির ইউসুফ আরও বলেছিল, যারা পুণ্যবান সেই সব মুনিমরাই এই মাঝে যা দেখতে পায়। বারমুডা ট্রায়াঙ্গলের ব্যাপারটা তো এখনো সমাধানই হল না। একটা বুড়ো শুনে আমার খুব রাগ হয়েছিল, কিন্তু কথার উত্তর দিইনি। এমনিতেই অফিসে সবাই আমাকে আড়ালে নেতাজি পাগল বলে ডাকে, কখনো পাগলা সেনও বলে। কানে আসে সবই, কিছু বলি না। যেদিন নেতাজি ফিরে এসে সেই পোশাকটা পরে লালকেল্লার সামনে দাঁড়াবেন, সেদিন দেখব এদের এত হাসাহাসি কোথায় থাকে। সত্যি বলতে কি আমার একটু ওই দেশপ্রেমের ব্যাপারটা নিয়ে আবেগ একটু বেশি আছে। প্রত্যেকবার 23শে জানুয়ারি আমি বেশ আবেগ তাড়িত হয়ে পড়ি। দেশের স্বাধীনতা আন্দোলনে যারা আত্মবলিদান দিয়েছে তাদের কথা ভাবলে বেশ কষ্ট হয়। আরও রাগ হয় 15ই আগস্টে কত কিছু হয়, সেই তুলনায় 23শে জানুয়ারিতে এমন কিছু হয় না। টিভিতে সারাদিন ধরে দেশাত্মবোধক গান, সিনেমা, লতার এ মেরে ওয়াতন কি লোগো, কোথাও হকিকত
তো কোথাও চারণকবি মুকুন্দ দাস। সারাদিন কেমন একটা হালকা উত্তেজনা থাকে। আজ 23শে জানুয়ারি। সকালে উঠে লাইন দিয়ে অরিজিনাল পাঁঠার মাংস এনেছি, এক্সট্রা দাম দিয়ে এক্সট্রা মেটে কিনেছি। আজ সকাল থেকেই আমার মন স্বাধীনতার গান গাইছে। হারে রে 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 আমায় রাখবি ধরে কেড়ে। ক্ষণে ক্ষণে মনে পড়ে যাচ্ছে শহীদ ভগৎ সিংয়ের মোচওয়ালা ছবি। একবার বিদায় দে মা, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, বিখ্যাত সেই অলিন্দ যুদ্ধের কথা। বেশি করে মনে পড়ছে আজাদ হিন্দ বাহিনীর সামনে নেতাজি স্যালুট নিচ্ছেন, সেই দৃশ্য। আমার সমস্যা হচ্ছে সমাজ, সংসার, রাজনীতির ব্যাপারগুলো আমি খুব একটা তলিয়ে বুঝি না। অবশ্য এটা আমার সমস্যা নয়, আমার চারপাশের লোকজনের সমস্যা। আমার এই স্বভাব তো পরিবেশের আয়নায় ঠিকরে এসে মানুষজনের গোচর হয়। ব্যক্তির সঙ্গে সমষ্টির এই ক্রিয়া প্রতিক্রিয়ায় সমষ্টি সাব্যস্ত করে যে আমি আসলে ইমোশনাল। একজন ব্যক্তি মানুষের সঙ্গে সমাজ, দেশ, রাষ্ট্র হাজারো সম্পর্কের সুতোয় বাঁধা। তারাই দেখে শুনে বলে, সেনবাবু মাইরি রাম ছাগল। শালা নেতাজির নাম শুনলে এখনো কেতরে পড়ে। সত্যি আমি ব্যাপার স্যাপার অত তুলিয়ে বুঝি না। যদিও গান্ধীকে আমি মোটেই পছন্দ করি না, তবু অ্যাটেনবরোর গান্ধী সিনেমার কয়েকটা দৃশ্যে লুকিয়ে চোখের জল ফেলেছিলাম। মাঝে কিছুদিন হলে সিনেমা শেষ হলে জনগণ বাজত। তখন আমার এই 18-19। জয়া হলে ববি শেষ হলে গান বাজে। আমি উঠে দাঁড়িয়েছিলাম, কিন্তু লক্ষ্য করলাম পাশের লোকটা বসে আছে। বেরোনোর সময় পয়েন্টেড শু দিয়ে লোকটার পায়ের বুড়ো আঙুল প্রায় থেঁতলে দিয়েছিলাম। তারপর অবশ্য সরি বলেছিলাম। ঝগড়া টগড়া একদম সহ্য করতে পারি না আমি। তারপর ধরা যাক লতা মঙ্গেশকরের সেই বিখ্যাত গান এ মেরে বতনকে লোগো। আমার বুকের ভেতর হু হু করে ওঠে। ইদানিং এ আর রহমানের ভিডিও অ্যালবাম মা তুঝে সালাম দেখেও শরীর শিউরে উঠতে শুরু করেছিল। পাবলিক আমার এই শিহরণ বুঝতে পারে না। পাবলিক তো আমার শৈশবের প্রভাত ফেরির কথা জানে না। পাবলিক তো জানে না আমার জন্ম মাঘ মাসের 9 তারিখে, ইংরেজির 23শে জানুয়ারি। কোনো কোনো বার ঠিক 23শে জানুয়ারিই পড়ে। এবার যেমন পড়েছে। এবার মঞ্জু খুব ভালো মেটে চচ্চড়ি রেঁধেছে। আমার বউয়ের নাম মঞ্জু। আমাদের কোনো ইস্যু নেই। আমি চাকরি করি এলাহাবাদ ব্যাংকের ডোমজুর ব্রাঞ্চে। আমার ফেভারিট গায়ক মান্না দে। গুরু এখনো উত্তম কুমার। ইদানিং আমির খানের কথা বিশেষ বিবেচনায় আছে। ভাবি রোজ প্রাণায়াম করব, কিন্তু করা হয়ে ওঠে না। গতকাল আমার আর মঞ্জুর মৃদু ঝগড়া হয়েছে। আমি ভেবেছিলাম 23শে খুব সকালে উঠে অন্যান্য বারের মতো পতাকা তুলব। আমরা ভাড়া থাকি একতলায়, কিন্তু দোতলার ছাদে অ্যান্টেনার পুরনো লাঠিটা রয়েছে। এখন তো আর অ্যান্টেনার দরকার হয় না, কেবল দিয়েই সমস্ত পৃথিবী ঘরের ভেতর। কাঁটা ছাড়ানো মাছের মতো সেই অ্যান্টেনা আর নেই, কিন্তু অ্যান্টেনা তুলে ধরার সেই লম্বা লাঠিটা রয়ে গেছে। ভেবেছিলাম সেখানে তেরঙ্গা তুলব। এমনকি এমনও ভেবেছিলাম কিছু ফুল পতাকার ভেতর থাকবে। ওপরে ওঠার পর সে দড়ি ধরে টানলে ফুলগুলো ছড়িয়ে পড়বে তাদের ওপর, ছাদের ওপর। নেতাজির আশীর্বাদ। কিন্তু পতাকার ভেতরে ফুলগুলো রেখে বাঁধনের একটা কায়দা আছে। কোনো একটা দড়ি ধরে টানলে পুঁটলি খুলে যায়, ফুল ঝরে পড়ে। সেই গিঁট বাঁধার বিশেষ কৌশল না জানায় এ প্রোগ্রামে সাহস পেলাম না। থাক, এমনি তুললেই হবে। আজকাল আবার ফুলের সঙ্গে রূপলি, কমলা, সবুজ অভ্রের গুঁড়ো বাতাসে ছড়িয়ে পড়ে, কি অপূর্ব দেখায়। আমার বুকের ভেতর বিশ্বাসে ভরে ওঠে সব দুঃখ কষ্ট একদিন দূর হয়ে যাবে। এরিয়ার এসে যাবে, প্রস্তাবিত ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হবে। যখন ওই 3 রঙের অভ্র বাতাসে ঝিলমিল করে ওঠে, চিৎকার করে উঠতে ইচ্ছে করে, জয় হিন্দ, মা তুঝে সালাম।
গত রাতেই প্রস্তুতি পর্ব শুরু করেছিলাম। মঞ্জুকে বললাম, ফ্ল্যাগটা বের করে রাখো, কাল সকালেই তো লাগবে। কিসের ফ্ল্যাগ? বাহ, কাল 23শে জানুয়ারি ভুলে গেছ? তোমার কাছে দিনটার কোনো মূল্যই নেই? গতবার কত দাম দিয়ে বড় সাইজের পতাকাটা কিনলাম। ও, সে তো তুমি আবার ভাঁজ টাজ করে কোথায় যেন রেখে দিলে। অসম্ভব, তুমিই রেখেছ। আমি রাখলে আবার তোমাকে জিজ্ঞেস করব কেন? ভালো করে খুঁজে দেখো। সত্যি, সেই পতাকা কোথাও খুঁজে পাওয়া গেল না। তন্ন তন্ন করে সমস্ত সম্ভব অসম্ভব জায়গা খোঁজা হলো, নেই। আমি প্রাণপণে মনে করার চেষ্টা করছিলাম গতবার পতাকাটা নামিয়ে সেটা কোথায় রেখেছি, কিন্তু স্পষ্ট কিছু মনে পড়ছিল না। এমনকি এমনও সন্দেহ হতে শুরু করল, গতবার আমি ছাদ থেকে তেরঙ্গা ঝান্ডাটা নামিয়েছিলাম কিনা। হয়তো ছাদেই ছিল, অনেকদিন ধরে বাতাসে পতপত করে উড়েছে, হয়তো রোদ বৃষ্টিতে দড়িটা জীর্ণ হয়ে ছিঁড়ে গেছে। বন্ধনহীন পতাকাও বাঁশ ও দড়ির শাসন ছেড়ে কোথাও উড়ে চলে গেছে। মেজাজ বিগড়ে গেল আমার। সেটা দুটো কারণে হতে পারে। মঞ্জু বলছে পতাকা সেই উঠিয়ে রেখেছিল, এখন পাওয়া যাচ্ছে না, সুতরাং হারিয়ে ফেলার দায় তার। দ্বিতীয় কারণ, ফ্ল্যাগ তো কিনতেই হবে। রাত পোহালেই নেতাজির জন্মদিন। আজ এখনই স্কুটার নিয়ে বেরোতে হবে। হুকুমচাঁদের দোকান এখনো খোলা পাওয়া যাবে, না হলে কাল সকালে কেমন করে পতাকা তুলব? বেরিয়ে পড়েছিলাম। আমাদের 20 জনকে নিয়ে দেবুদা আলাদা গ্রুপ করেছিল। এই 20 জনের লেফট রাইট কখনো ভুল হতো না। অন্য সবাই জোগাড় করতে পারলে পড়বে, কিন্তু এই 20 জনকে সাদা শার্ট, সাদা প্যান্ট, সাদা কেডস পরতেই হবে। ছোট ড্রাম, বড় ড্রাম আর পিকলু বাঁশি দেবুদা জোগাড় করে আনত। 10 দিন প্র্যাকটিস। উত্তেজনায় বুক কাঁপত। শরীর আড়ষ্ট হবে না, অথচ হাতে পায়ে বুকে যেন যন্ত্রের মতো নিপুণ ছন্দ ফুটে ওঠে। রঙিন কাগজের শিকল, ছোট ছোট পতাকা, বাঁশ সব আগের দিন রেডি করা হতো। ফাইনাল রিহার্সাল হতো। পিকলু বাঁশিতে হও ধরমেতে ধীর ব্যান্ড বাজত। পরদিন সেই কোণ ভরে উঠে সবাই শুকতারার মাঠে। দেবুদার সাদা ফুল প্যান্ট, সাদা শার্ট, সাদা জুতো, গলায় একটা লাল খয়েরি চেক রুমাল, একটা রবারের আংটির ভেতর দিয়ে এনে দুটো কোণা সামনে ঝোলানো। সবার আগে দেবুদা থাকবে, তারপর তাদের 20 জনের গ্রুপ, তারপর ব্যান্ড, পেছনে ছোট ছোট পতাকা হাতে আর সবাই। পাড়ার কুচোকাচারাও লাইনের শেষে ঢুকে যেত। দেবুদা হাঁক ছাড়ত, শ্রেণী ডাইনে মোড়। সবাই স্কুলের দিকে ঘুরে যেত। প্রভাত ফেরি দেখার জন্যে পাড়ার সবাই রাস্তায় বেরিয়ে পড়েছে। কেউ জানলা খুলে তাদের দেখছে। পিকলু বাঁশিতে তখন বাজে কদম কদম বাড়ায় যা। গৌহাটিতে চাকরি নিয়ে যাওয়ার পর 1 বছর বাদে দেবুদা সুইসাইড করেছিল। পরে আমরা জানতে পেরেছিলাম অনন্ত দিদি দোলাদির সঙ্গে দেবুদার প্রেম ছিল। সবাই জানত সাচ্চা প্রেম। ওদের বিয়ে হবেই। গৌহাটিতে দূর সম্পর্কের যে আত্মীয়ের বাড়িতে দেবুদা থাকত, সে বাড়ির এক দারুণ সুন্দরী মেয়ে জেদ ধরে বসেছিল দেবুদা ছাড়া কাউকে বিয়েই করবে না। তাদের গার্জিয়ানও দেবুদাকে চেপে ধরেছিল। এসব ব্যাপারে দুদিক একসঙ্গে সামলানো যায় না। দেবুদা কষ্ট সহ্য করতে পারেনি, সোজা পথ বেছে নিয়েছিল। ভেতর থেকে হয়তো কেউ হাঁক ছেড়েছিল, দড়ি বাঁধ, ঝুলে পড়। সেও ছিল এক 23শে জানুয়ারি। টেলিগ্রাম এসেছিল, দেবু হ্যাংড হিমসেলফ। আমার তখন ক্লাস 10। খুব কষ্ট হয়েছিল আমার। দোলাদি আর বিয়েই করল না। এতক্ষণ আপনারা শুনলেন সৃষ্টিসুখ প্রকাশিত বিপুল দাসের লেখা উপন্যাস সুন্দরের গন্ধ থেকে অংশবিশেষ। এই বইটি পাওয়া যাচ্ছে সৃষ্টিসুখের ওয়েবসাইট www.সৃষ্টিসুখ.com এ, সেই সঙ্গে সৃষ্টিসুখের দপ্তরে, কলেজ স্ট্রিটে ও বাংলাদেশেও। প্রাপ্তিস্থানের বিবরণী ডেসক্রিপশনে রইল। ফিরছি আরেকদিন।
নতুন কোনো লেখা নিয়ে। পড়াশোনা চলতে থাকুক।